এই গল্পে ব্যবহৃত সব নাম, চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব কোনো ব্যক্তি, জীবিত বা মৃত, স্থান, ভবন বা পদের সঙ্গে এদের মিল কাকতালীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত নয়। আমাদের উদ্দেশ্য কোনো প্রাণী বা উদ্ভিদের ক্ষতি করা নয়, এবং এই ভিডিও তৈরির সময় কোনো জীবিত প্রাণীর কোনো ক্ষতি করা হয়নি। দয়া করে মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র ১৩ বছর বা তার ঊর্ধ্ব বয়সী দর্শকদের জন্য। এটি শিশুদের জন্য উপযুক্ত নয়। ওগো, তুমি কি আবার চোখে কম দেখছো? সকাল থেকে দেখছি শুধু চোখটা দুলছো। চোখে আলো না থাকলে যা হয় আর কি গিন্নি, দিন দিন অন্ধকার হয়ে আসছে। চোখের মতো দামি জিনিস না থাকলে মানুষ যে কতটা অসহায় তা আজ বুঝতে পারছি। কেঁদো না তুমি, ভাগ্য আমাদের সহায় ছিল না, কিন্তু আমাদের আকাশ তো আছে। ও বড় হয়ে তোমার চোখের চিকিৎসা করাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক সেই সময় ৮ বছর বয়সী আকাশ স্কুলের ইউনিফর্ম পরে ব্যাগ কাঁধে নিয়ে ঘর থেকে গজ গজ করতে করতে বের হয়। মা, আমি স্কুলে যাচ্ছি। আর বাবা, তোমাকে একটা কথা অনেকবার বলেছি না? কি বলছিস বাবা? কিছু লাগবে তোর? লাগবে মানে? আমি বারবার বলেছি তুমি ভুল করেও আজ আমার স্কুলে আসবে না। গত সপ্তাহে যখন তুমি গেছিলে, স্কুলের সবাই আমাকে কানার ছেলে বলে খেপাচ্ছিল। আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে। তোমার এই চেহারা দেখলে আমার মান সম্মান আর থাকে না। এ কি বলছিস আকাশ? তোর বাবা তোকে ভালোবাসে বলেই তো খাবার দিতে যায়। ওরকম ভালোবাসার দরকার নেই আমার। মা, তুমি বাবাকে সামলে রেখো। আমি চাই না কেউ জানুক আমার বাবা অন্ধ। আমি স্কুলে গেলাম। আকাশ রাগে গটগট করে বেরিয়ে যায়। রহমত মিনা পাথরের মতো স্তব্ধ হয়ে বসে থাকেন। তার চোখে জল চিকচিক করছে। তুমি ওর কথায় কষ্ট নিও না, ছেলে মানুষ, বুঝতে পারছে না। না রে গিন্নি, আমি কষ্ট পাইনি। ও তো ঠিকই বলেছে। আমার মতো অন্ধ মানুষকে দেখলে ওর বন্ধুদের কাছে ওর মাথা নিচু হয়ে যায়। আকাশ তো চলে গেল, ওর টিফিন বাটিটা তো নিতে ভুলে গেছে। আমি বরং চুপি চুপি গিয়ে স্কুলের গেটে রেখে আসি। আকাশ বাবা, সাবধানে থাকিস। শহরে গিয়ে অন্তত একটা খবর দিস আমাদের। তোর জন্য কিছু নাস্তা আর শুকনো খাবার এই ব্যাগে ভরে দিয়েছি, পথে খাস। মা, এসবের কি দরকার ছিল বলো তো? শহরে কি খাবার পাওয়া যায় না? তোমরা শুধু শুধু চিন্তা করো। আর এই ব্যাগটা কত ভারী করেছো দেখো তো। অটোর পেছনে তুলতে কত কষ্ট হবে। আকাশ, তোর মা অনেক কষ্ট করে বানিয়েছে রে। শহরে নতুন যাবি, নিজের খেয়াল রাখিস। বাবা, আমি ছোট বাচ্চা নই যে সব শিখিয়ে দিতে হবে। আমি শহরে গিয়ে সব ঠিক করে নেব। তোমরা বরং নিজেদের খেয়াল রেখো আর ঘরের ভেতরেই থেকো। অযথা এই রোদে বাইরে বেরিয়ে অসুস্থ হয়ে আমার চিন্তা বাড়িও না। ওরে আকাশ, তুই একা যাবি? মা হয়ে তো চিন্তা হবেই। সময় পেলে মাঝে মাঝে আমাদের দেখতে আসবে তো? মা, আমি ওখানে কাজে যাচ্ছি, ঘুরতে না। সময় পেলে দেখা যাবে। আর বাবা, তোমাকে তো কতবার বললাম তুমি এই শরীর নিয়ে বাইরে এসো না। মানুষজন দেখলে কত কথা বলে আমার কানে আসে। আমি এখন আসছি, অটোওয়ালা দেরি করে ফেলছে। আকাশ ব্যাগটা নিয়ে অটোর ভেতরে উঠে বসে। অটোওয়ালা স্টার্ট দেয়। আকাশ সামনের দিকে তাকিয়ে থাকে। একবারও ঘাড় ঘুরিয়ে তার বাবা মার দিকে তাকায় না। অটোটা ধুলো উড়িয়ে চলতে শুরু করে। ওগো, ছেলেটা একবার পায়ে হাত দিয়ে দোয়াও নিল না। কেন জানি ওর কথাগুলো খুব পরপর মনে হচ্ছে। ও কি পাল্টে গেল? আরে না গিন্নি, ও বড় হয়েছে তো, নিজের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত। শহরে গিয়ে অনেক বড় চাকরি করবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। চলো, রোদ বাড়ছে, আমরা ঘরে যাই।
বাড়ির উঠোন। বিকেল হয়ে আসছে। রহমত মিনা ঝুড়ি বোনা থামিয়ে হঠাৎ সোজা হয়ে বসেন। তার মুখে এক ধরনের সংকল্পের ছাপ। ওগো, কাজ থামিয়ে দিলে যে, ঝুড়িটা তো শেষ হলো না। আমাকে এক গ্লাস জল দাও দেখি। না রে গিন্নি, অনেকদিন হয়ে গেল। আমার মনটা আজ বড্ড কুগাইছে। সেই 3 বছর আগে চিঠি এসেছিল। আমার কলিজার টুকরোটা ওখানে কেমন আছে, ঘুমানোর জায়গা পেয়েছে কিনা, সেটা না জানা পর্যন্ত আমার এই কাজে আর মন বসবে না। তুমি কি করতে চাও তাহলে? গিন্নি, আমি ঠিক করেছি, কালই আমি শহরে যাব। আমি গিয়ে আকাশকে দেখে আসব ও কেমন আছে। কিন্তু তোমার তো চোখে সমস্যা। শহর বড় অচেনা জায়গা। তুমি একা এক চোখে ঝাপসা দেখে কিভাবে পথ চলবে? গাড়ি ঘোড়ার ভিড়ে যদি কোনো বিপদ হয়? আরে ভয় পাস না, আমার এক চোখ নেই তো কি হয়েছে, লাঠিটা তো আছে। আর মানুষের কাছে জিজ্ঞেস করলে কেউ না কেউ তো পথ দেখিয়ে দেবেই। আমার আকাশকে এক নজর না দেখলে আমি শান্তিতে মরতেও পারবো না। তাহলে দাঁড়াও, আমি তোমার জন্য কিছু শুকনো খাবার আর পুরনো পাঞ্জাবিরা গুছিয়ে দিই। আর শোনো, আকাশকে জোর করো না আসার জন্য, শুধু বলবে আমরা ওকে খুব মনে করি। আমি ওকে বিরক্ত করব না রে, শুধু দূর থেকে ওকে এক নজর দেখব আর ছুঁয়ে আসব, ব্যাস, তাহলেই আমার আশা সার্থক। তুই ঘরের ভেতরে গিয়ে ব্যাগটা গুছিয়ে দে তো, কাল খুব ভোরে আমাকে বের হতে হবে। ওগো, সাবধানে যেও। এই পোটলায় কিছু খাবার আছে, পথে খিদে পেলে খাবে। চিন্তা করো না গিন্নি, আমি শুধু আমার আকাশকে এক নজর দেখেই ফিরে আসব। গরুর গাড়িটি ধীর লয়ে স্টেশনের দিকে চলতে শুরু করে। যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নন্দীগ্রাম থেকে কলকাতাগামী আপ নন্দীগ্রাম কলকাতা এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আপনারা হলুদ লাইনের বাইরে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অপেক্ষা করুন। আপনার যাত্রা শুভ হোক। ভাই সাহেব, আপনারে অনেকক্ষণ ধইরা দেখতেছি, হাতে ওই কাগজটা নিয়ে বারবার নাড়াচাড়া করতেছেন কেন? শরীর কি খুব একটা ভালো না? না বাবু, শরীর ঠিকই আছে। আসলে অনেকদিন পর তো একা শহরে যাচ্ছি, তাই একটু ঘাবড়ায় গেছি। পোলার কাছে যাচ্ছি। ও আচ্ছা, তা পোলা কি খবর দেয় না? এই বয়সে আপনার একা পাঠাইলো কেন? ও তো নিজে আইসা আপনারে নিয়ে যাইতে পারত। খবর ঠিক ওভাবে দেয় না, তবে 3 বছর আগে যখন ও প্রথম শহরে গেল তখন এই চিঠিটা পাঠাইছিল। ওর মা আর আমি এই 3 বছর ধইরা চিঠিটা আগলায় রাখছি। পোলার হাতের লেখা। এই ঠিকানাতেই যাচ্ছি ওরে দেখতে। কোন কি ভাই সাহেব, 3 বছর আগের চিঠি দিয়া আপনি ওরে এই বিশাল শহরে খুঁজবেন? পোলা কি এর মধ্যে আর কোনো খবর দেয় না? না বাবু, আর দেয় নাই। তবে আমার বিশ্বাস আকাশ ওর বাপেগো ভুলে নাই। মনে হয় খুব কামের চাপে আছে। ওর মা খুব কান্নাকাটি করছিল, তাই ভাবলাম এই ঠিকানাতেই একবার গিয়া উঁকি দিয়ে আসি। ভাই সাহেব, আপনার সাহস দেখা অবাক হচ্ছি। তবে বড় শহর তো, মানুষ পাল্টাইতে সময় লাগে না। তয় আল্লাহ আপনার সহায় হন। আপনি আমার সাথে স্টেশনে নাইমুন, আমি একটা রিকশায় তুলে দিমুনে। ঠিকানায় পৌঁছাইতে পারলে আপনার ভালো লাগবে। শুক্রিয়া বাবু। আপনার মতো মানুষ দোয়া থাকলে নিশ্চয়ই পোলারে এক নজর দেখতে পারুম। আমার আর কিছু চাই না,
শুধু একবার আকাশ রে দেখা চইলা আসুম। যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 1201 ওরে আল্লাহ, এত মানুষ এইখানে কি করতাছে? মেলা বসছে নাকি আজ শহরে? হুম, সবাই তো দেখি দৌড়াচ্ছে, কারো তো একটু দম ফেলার সময় নাই। রহমত মিনা চলতে শুরু করেন। গ্রামের দিগন্ত জোড়া মাঠ আর ছোট ছোট মাটির ঘরে যার জীবন কেটেছে, শহরের এই রূপ দেখে তিনি পাথর হয়ে যান। বড় বড় অট্টালিকাগুলো যেন আকাশের সাথে কথা বলছে। ওপরের দিকে তাকিয়ে দালানগুলো শেষ সীমানা খুঁজতে গিয়ে রহমত মিনার মাথাটা হঠাৎ ঘুরে ওঠে। তিনি বুঝতেও পারেন না কখন তিনি জেব্রা ক্রসিংয়ের মাঝখানে চলে এসেছেন। হঠাৎ রহমত মিনার পা পিছলে যায় এবং তিনি রাস্তার মাঝখানে হোঁচট খেয়ে পড়ে যান। সাথে সাথে চারপাশ থেকে গাড়ির বিকট হর্ন বাজতে শুরু করে। একটি বড় বাস ঠিক তার সামনে এসে কষে ব্রেক মারে। একজন ট্রাফিক পুলিশ রাগে মুখে বাঁশি বাজাতে বাজাতে রহমত মিনার কাছে এগিয়ে আসে। পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। এই যে মুরব্বি, এখানে বসে তামাশা করছেন কেন? দেখছেন না সিগন্যাল ছেড়ে দিয়েছে? আপনার এই কাণ্ডের জন্য পেছনে কতগুলো গাড়ি আটকে গেছে জানেন? সবার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সরুন এখান থেকে। বাবা, আমাকে মাফ করবেন। আমি এক চোখে একদম দেখতে পাই না, আর অন্য চোখেও শুধু ঝাপসা আলো দেখি। ওই বড় বড় বাড়িগুলোর দিকে তাকাতেই মাথাটা ঘুরে গেল। লাঠিটা হাত থেকে পড়ে যাওয়ায় আর সামলাতে পারলাম না। চোখে না দেখলে একা শহরে কেন এসেছেন? যত সব ঝামেলা। যান, ফুটপাতে গিয়ে দাঁড়ান। রাস্তাটা কি আপনার বাড়ির উঠোন নাকি? তিনি লাঠি ঠুকতে ঠুকতে পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণ ছেলের কাছে গিয়ে বললেন, বাবা, ও বাবা, একটু আমার এই চিঠির কাগজটা দেখবা? এইখানে একখান ঠিকানা লেখা আছে। আকাশ, আমার পোলারে এই ঠিকানায় পাওয়া যাবে? তরুণ কাগজটা হাতে নিয়ে একটু খুঁটিয়ে দেখে। চাচা, এটা তো সেই বড় লোকদের এলাকা, গুলশান এভিনিউয়ের ঠিকানা। এখান থেকে বেশ দূরে। আপনার এই শরীর নিয়ে আপনি তো হেঁটে যেতে পারবেন না। বাবা, আমি অনেক দূর থেকে আসছি। তুমি শুধু আমারে পথটা দেখায় দাও, আমি লাঠি ধরে ধরে ঠিক পৌঁছে যাব। না চাচা, আপনি একা পারবেন না। আপনি বরং আমার সাথে বাস স্ট্যান্ডে চলুন। ওখানে আমি আপনাকে 5 নম্বর বাসে তুলে দেব। ওই বাসে উঠলে একদম তোমার পোলার গেটের সামনে নামিয়ে দেবে। তরুণ রহমতকে বাসে তুলে দেয়। রহমত অনেক কষ্টে বাসে উঠলেন। বাসের চাকায় ভর করে রহমত মিনা এগিয়ে চলছেন এক অজানা আশঙ্কায়। 3 বছর আগে সেই চিঠির ঠিকানা কি আজও ঠিক আছে? তার আকাশ কি আজও সেখানে থাকে? মনের ভেতর হাজারটা প্রশ্ন, কিন্তু বাপের মন শুধু বলছে আকাশকে আজ তিনি দেখবেনই। হাতে লাঠি নিয়ে আন্দাজ করে করে আকাশের বাড়ি কলিং বেল টিপল। আকাশ বাড়ি থেকে বেরিয়ে এলো। সামনে জরাজীর্ণ বাবাকে দেখে তার মুখটা ঘৃণায় কুঁচকে গেল। আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনাকে কে এই ঠিকানা দিয়েছে? আকাশ, বাবা আমার, কত বছর তোকে দেখি না রে। তোর মা খুব কান্নাকাটি করছিল, তাই ভাবলাম একবার তোকে নিজের হাতে ছুঁয়ে দেখে আসি। তুই কেমন আছিস বাবা? শরীর ভালো তো? শরীর ভালো কিনা তা দিয়ে আপনার কি কাজ? আপনাকে না মানা করেছিলাম এই শহরে না আসতে। দেখুন তো, আমার এই দামি টাইলসগুলো আপনার পায়ের ধুলোয় নোংরা হয়ে যাচ্ছে। আমি তো শুধু তোকে একটু দেখতে চেয়েছিলাম। এই দেখ, তোর জন্য গ্রাম থেকে তোর প্রিয় চিড়ে আর গুড় নিয়ে এসেছি। তোর মা নিজে তৈরি করে দিয়েছে। আপনার এই নোংরা খাবার খাওয়ার সময় আমার নেই। আর শুনুন, আমার কলিগরা এখন আসবে আমাকে নিতে। তারা যদি দেখে আমার বাবা একটা অন্ধ ভিখারি, তাহলে আমার সম্মান কোথায় থাকবে? আপনি এখনই এখান থেকে চলে যান। বাবা, আমি তো বাড়ির ভেতরে গিয়ে বসবো না। আমি এই সিঁড়িতে একটু জিরিয়ে নিয়ে চলে যাব। আমাকে তাড়িয়ে দিস না বাপ। কোনো কথা শুনতে চাই না। এই আপদটাকে কেন যে মরেও আপদ বিদায় হয় না। যান, গ্রামে গিয়ে মরুন।
আর কোনোদিন আমার এই বাড়ির চৌকাঠ মারাবেন না। শহরের অট্টালিকাগুলো বড্ড উঁচু, কিন্তু মানুষের মনটা কেন সেখানে এত নিচু? রহমত মিনা কাঁদতে কাঁদতে ভাবছেন, যে ছেলেকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছিলেন, সেই ছেলে আজ তাকে ভিখারি আর আবোদ বলে ঘর থেকে বের করে দিল। রক্ত কি এতটাই সস্তা হয়? নাকি শহরের চাকচিক্য মানুষের হৃদয়ের সবটুকু মমতা গিলে খায়? আল্লাহ, আমি তো ওর কাছে টাকা চাইনি, ওর আলিশান বাড়িতে থাকতেও চাইনি। শুধু একটাবার ছুঁয়ে দেখতে চেয়েছিলাম। ও আমার হাতের পোটলাটা ফেলে দিল। ওর মা কত যত্ন করে ওই চিড়েগুলো পাঠিয়েছিল। আমি এখন গিয়ে গিন্নিরে কি জবাব দেব? আমি কেমন করে কমু যে আমাদের আকাশ আমাদের আর চিনে না? দয়া করে সকল যাত্রীবৃন্দ মনোযোগ দিন। এইমাত্র কলকাতা থেকে আগত ট্রেনটি নন্দীগ্রাম রেলওয়ে স্টেশনে এসে দাঁড়িয়েছে। যাত্রীদের অনুরোধ, নিরাপদে নামুন। নন্দীগ্রামে আপনাদের স্বাগতম। উঠোনের এক কোণে পিঁড়িতে বসে মা আকাশের দিকে তাকিয়ে আছেন। পাশে একটা মিটি জ্বলা হারিকেন। রাত তো অনেক হলো, মানুষটা এখনো ফিরল না কেন? শরীরটা তো ভালো না, একলা এত দূরে গেল, মনটা বড় কু ডাকছে। আমার আকাশটা কি তার বাপেরে চিনতে পারছে? শহর নাকি অনেক বড় জায়গা, সেখানে কি আমার পোলারে মানুষ ঠিকমতো থাকতে দিছে? রহমত মিনা লাঠি ঠুকতে ঠুকতে ধীর পায়ে আসলেন। ওগো, আসলা? শরীরের এই অবস্থা কেন? দাঁড়াও, লাঠিটা আমার কাছে দাও। চলো, আগে ঘরের ভেতরে চলো। ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে বসো, তারপর সব কথা শুনব। এবার বলো, আকাশের দেখা পাইছ? আমার পোলার শরীর গতিক কেমন দেখলা? ও কি তোমারে চিনতে পারছে? গিন্নি, আকাশের সাথে দেখা হইছে। আমাদের পোলা এখন অনেক বড় সাহেব। মস্ত বড় এক অট্টালিকায় থাকে সে। ওরে দেখলে তুমি চিনতেই পারবা না, একদম সাহেব হয়ে গেছে। সত্যি? ও কি আমার কথা কিছু জিজ্ঞেস করছে? আমি যে শখ করে চিড়ে আর গুড় দিলাম, ও কি সেগুলো খেলো? হ্যাঁ, ও তো অনেক কাজের চাপে ছিল, তাও আমাকে দেখে খুব খুশি হয়েছে। চিড়ে আর গুড় ও যত্ন করে রেখে দিছে, আর বলল, মাকে বলো আমি ভালো আছি, আমার জন্য দোয়া করতে। কিন্তু ও তোমাকে এক রাত থাকতে বলল না? এই শরীর নিয়ে তুমি আবার আজই ফিরে আসলা কেন? ও কি নিজে তোমাকে স্টেশনে দিয়ে আসলো না? ও তো অনেক জোর করছিল থাকার জন্য। ওর বাড়িতে কত দামি দামি জিনিস, কিন্তু আমার ওইখানে মন টিকল না। আমি ভাবলাম, তুমি একা বাড়িতে বসে আমার জন্য পথ চেয়ে আছো, তার চেয়ে বাড়ি ফিরে যাওয়াই ভালো। ও আমাকে অনেকবার বলছে থাকতে, কিন্তু আমি রাজি হই নাই। সব তো বুঝলাম, পোলা ভালো আছে শুনে আমার জানটা শান্ত হলো, কিন্তু আমার মন তো মানছে না গো। তুমি একলা দেখে আসলা, আর আমি যাব না? আমার কলিজার টুকরাকে না দেখলে আমার রাতের ঘুম হবে না। আরে না না, এখন তোমার যাওয়ার দরকার নেই। শহর জায়গা ভালো না, অনেক ভিড়, অনেক শব্দ। তুমি এই শরীর নিয়ে এত দূর যেতে পারবি না। কেন পারবো না? তুমি যদি এই বয়সে এক চোখে কম দেখে যেতে পারো, তবে আমি কেন পারবো না? তুমি বললে না, ওর কত বড় বাড়ি, কত দামি দামি জিনিস। আমি নিজের চোখে দেখে আসব আমার আকাশ কত বড় সাহেব হইছে। ওর জন্য না হয় আরও কিছু খাবার বানিয়ে নিয়ে যাব। বললাম তো, এখন যেও না। আকাশ খুব ব্যস্ত, ওর অনেক কাজ। বড় বড় সব সাহেবরা ওর বাড়িতে আসে। আমরা গেলে ওর কাজে অসুবিধা হবে। নিজের মা গেলে পোলার কাজে অসুবিধা হবে? কি যে বলো না তুমি। শুধু এক নজর দেখে চলে আসব। তুমি আমাকে বাধা দিও না। আমি কাল পরশুর মধ্যেই যাব। আমি একলাই যেতে পারবো, আমায় পথ বলে দিও। হায় আল্লাহ, গিন্নি যদি যায় আর আকাশ যদি ওর সাথেও এমন ব্যবহার করে, তবে তো ও সইতে পারবে না।
ওর বুকটা ফেটে যাবে। ঠিক আছে ঠিক আছে, আগে দুদিন যাক, আমি একটু সুস্থ হই, তারপর ভেবে দেখব। এখন রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। আকাশের ফ্ল্যাটের সামনের রাস্তা। আকাশ তার ঝকঝকে গাড়িতে উঠতে যাচ্ছে। ঠিক সেই সময় দূর থেকে মাকে আসতে দেখা গেল। মায়ের হাতে একটা কাপড়ের পুটলি, পায়ে ধুলোবালি। আকাশ, ওহ আকাশ বাবা! মা, তুমি তুমি এখানে কেন আসছো? তোমাকে আসতে কে বলেছে? বাবা, তোর বাপে শহর থেকে ঘুরে যাওয়ার পর আমার মনটা আর বাড়িতে টিকল না। তুই নাকি অনেক বড় সাহেব হয়েছিস, কত বড় অট্টালিকায় থাকিস। নিজের চোখে না দেখলে শান্তি পাচ্ছিলাম না রে, তাই কারো কথা না শুনেই চলে আসলাম। তোমাদের সমস্যা কি বলো তো? বাবা একদিন এসে নাটক করে গেল, এখন আবার তুমি আসছো। দেখছো না আমি অফিসে যাচ্ছি। আমার কলিগরা যদি তোমাকে এই অবস্থায় এখানে দেখে, তবে আমার মান সম্মান বলে কিছু থাকবে? কেন আসছো এই নোংরা পোশাকে আমার অফিসের সামনে? আকাশ, তুই একে কথা বলছিস? আমি তোর মা। আর তোর বাপ তো বাড়িতে গিয়ে বলল তুই আমাদের জন্য কত পাগল, তুই নাকি কত খুশি হয়েছিস তারে দেখে। তাই তো আমি আসলাম। বাবা একদম মিথ্যে বলছে, সেদিনই আমি ওকে তাড়িয়ে দিয়েছি। তোমাদের মতো সেকেলে আর অশিক্ষিত মানুষদের আমার এই সুন্দর জীবনে কোনো জায়গা নেই। তোমরা হলে ভিখারির মতো। যাও, এখান থেকে চলে যাও। আকাশ, তোর বাপ ঠিকই বলছিল, এই শহর তোরে মানুষ না, একটা জ্যান্ত পাথর বানিয়ে দিছে। তুই যারে আজ ভিখারি আর অশিক্ষিত বললি, সে কেন এক চোখে দেখে না জানিস? ওসব পুরনো অভাবের গল্প শোনার সময় আমার নেই। শুনতে হবে তোরে। যখন ছোটবেলায় তোর চোখে ইনফেকশন হয়েছিল, ডাক্তার বলেছিল তোরে চোখ না দিলে তুই চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবি। তখন তোর ওই অশিক্ষিত বাপ নিজের একটা চোখ তোরে দিয়ে দিছে। নিজে এক চোখে অন্ধকার সয়ে তোরে এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিছে। আর তুই আজ সেই মানুষটারে অপমান করলি? সে তোর সাহেবগিরি ঠিক রাখতে গিয়ে নিজেদের অপমান সয়েও বাড়িতে গিয়ে তোর নামে মিথ্যে সুনাম করছে। আকাশ থরথর করে কাঁপতে শুরু করল। মা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চোখের জল মুছতে মুছতে গটগট করে চলে গেলেন। আকাশ পাথর হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল। পরদিন সকালে আকাশ পাগলের মতো গাড়ি চালিয়ে গ্রামের বাড়িতে পৌঁছায়। বাড়ির উঠোনে পা রাখতেই দেখে মানুষের ভিড়, চারদিকে এক থমথমে নীরবতা। চিৎকার করে ঘরে ঢুকতে ঢুকতে, মা, মা কই তুমি? আমি আসছি, বাবার কাছে মাফ চাইতে আসছি। বাবা কোথায়? দেরি করে ফেললি রে আকাশ। তোর বাপের আত্মাটা অনেক বড় ছিল, তাই তোর দেওয়া অপমানটা আর সহ্য করতে পারে নাই। কাল রাত থেকে বারবার শুধু তোর নাম নিচ্ছে আর বলছে, গিন্নি আকাশরে দেখা আইসো, ও যেন সুখে থাকে। যে চোখ দিয়ে তুই আজ এই সাহেবগিরি করছিস, সেই চোখ দান করা মানুষটা সব অন্ধকার করে চলে গেল। আকাশ ছবির দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। রহমত মিনা তখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। এই গল্পটা কেমন লাগলো? ভালো বা খারাপ কমেন্টে জানিও।